আজকের এই ক্লাসে তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপাত্ত। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। 1 নাম্বার পর্বের মধ্যে তত্ত্ব উপাত্ত কি আলোচনা করেছিলাম। 2 নাম্বার পর্বে গড় কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই বিষয় নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। ওই 2টা পর্ব যারা মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলোর লিংক দেওয়া থাকবে, দেখে নিবা। আমি চেষ্টা করতেছি একদম দাফে দাফে বেসিক থেকে একদম শেষ করার জন্য। তো আজকে আমরা শিখবো হচ্ছে মদ্যক নির্ণয়। কিভাবে মদ্যক নির্ণয় করতে হবে আমরা এইটা শিখবো। মদ্যক কথাটার মানে কি আমি একটু ব্যাখ্যা দিই। মনে করো তোমরা বন্ধু আছো, 5 জন বন্ধু আছো। এখন 5 জন বন্ধু তোমরা এভাবে সারি সারি ভাবে দাঁড়ায় আছো, যেমন এখানে একজন, এই জায়গার মধ্যে একজন, এই জায়গার মধ্যে একজন, এই জায়গার মধ্যে একজন, এই জায়গার মধ্যে একজন। 5 জন বন্ধু তোমরা এখানে দাঁড়ায় আছো। এখন তোমাদেরকে যদি আমি বলি, তো তোমাদেরকে যদি প্রশ্ন করি যে বলো তো তোমাদের মধ্যে মধ্যখানে কোন বন্ধুটা আছে, তোমরা বলবে যে স্যার মধ্যখানে এই বন্ধুটা আছে, তাই না? আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ব্যবহার করি। হ্যাঁ, মদ্যক কিন্তু আমরা ব্যবহার করি। তো আজকে আমরা শিখবো কিভাবে মদ্যক নির্ণয় করতে হয়। এভাবে কিছু উপাত্ত দেওয়া থাকবে, তোমার পরীক্ষার মধ্যে বলবে সংখ্যাগুলোর মদ্যক কত, বা বলতে পারে উপাত্তগুলোর মদ্যক নির্ণয় করো, এভাবে থাকতে পারে। তো মদ্যক কিন্তু 2 ভাবে করা যায়, 2 ভাবে করতে হয়। একটা হচ্ছে জোড়ের জন্য, যখন সংখ্যাটা জোড় থাকবে তখন মদ্যকের সূত্র পড়বে একটা, আর যখন উপাত্তগুলো বিজোড় থাকবে তখন বিজোড় যদি থাকে তাহলে মদ্যকের সূত্র পড়বে কি আরেকটা। তাহলে আমরা জানলাম যে মদ্যকের সূত্র হচ্ছে 2টা, একটা হচ্ছে জোড়ের জন্য একটা সূত্র, আরেকটা হচ্ছে বিজোড়ের জন্য। তো আসো আমরা 2টাই কিন্তু শিখবো, জোড়ের ক্ষেত্রেও শিখবো এবং বিজোড়ের ক্ষেত্রেও শিখবো। তাহলে আমি একটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। তো 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13 সংখ্যাগুলোর মধ্যক কত বের করতে হবে। আসো আমরা সমাধান শুরু করি। আমরা প্রথমত লিখব সমাধান। দেখো, মধ্যক নির্ণয় করতে হলে প্রথমত উপাত্ত যেগুলা থাকবে, অর্থাৎ যে সংখ্যাগুলা দেওয়া থাকবে এগুলাকে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য রাখি দেখবা এই উপাত্তগুলা কি আছে অবিন্যস্ত আকারে। বিন্যস্ত, আমরা জানি উপাত্ত 2 প্রকার, একটা বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। এগুলা কিন্তু আমরা প্রথম ক্লাসের মধ্যে আলোচনা করছি, যারা দেখছো তারা বুঝবা। এখানে যে উপাত্তগুলো আছে এগুলো এলোমেলো ভাবে আছে, যেমন একবার আছে 10, 10-এর পরে বড় সংখ্যা হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে 9, তারপরে আবার 12, তারপরে আবার 6, একবার ছোট একবার বড়, একবার বড় একবার ছোট, মানে এলোমেলো ভাবে দেওয়া আছে। যে উপাত্তগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকে এগুলাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। এবং মধ্যক নির্ণয় করার জন্য অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হয়, মানে ছোট থেকে বড় সাজাতে হয়। সেই জন্য আমরা লিখবো সংখ্যাগুলোকে, যেহেতু এখানে সংখ্যা লেখা, আমরা লিখবো সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। আর যদি এখানে উপাত্ত লেখা থাকতো তাহলে আমরা লিখতাম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে আমরা প্রথমে লিখবো সংখ্যাগুলোকে মানের কথাটা না লিখে তুমি লিখতে পারো ঊর্ধ্বক্রমে, এই কথাটা তুমি লিখতে পারো সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তখন আমরা ছোট থেকে বড় সাজাই। এই জায়গার মধ্যে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে কত 6, তারপর হচ্ছে কত 7। তাহলে আমরা লিখবো 6, তারপর লিখবো 7। তারপর কোনটা ছোট আছে 8, তারপর হচ্ছে কত 9, তাহলে লিখবো 8, 9। তারপর কোনটা ছোট, তারপরে আছে কত 10, তারপরে হচ্ছে কি 12, তাহলে লিখবো 10 আর হচ্ছে কত 12। তারপর আছে কত 13, 14, তাহলে লিখবো 13, তারপরে হচ্ছে কত 14, দেন লাস্টে আছে কত 15। আমরা কিন্তু উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো শেষ। তুমি যদি চাও যে না আমি ছোট থেকে বড় সাজাবো না, আমি অর্ধক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোট লিখবা, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই।
আচ্ছা, তো এই হচ্ছে আমরা ছোট থেকে বড় সাজানো শেষ। যখন আমরা ছোট থেকে বড় সাজাবো তখন আমরা উপাত্তগুলোকে এখানে আমরা গণনা করব কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9টা আছে। তার মানে এখানে সংখ্যা হচ্ছে 9টা। আমরা জানি 9টা থাকলে কি হয়, বিজোড়। 9 মানে কি, বিজোড়। সেই জন্য আমরা লিখে দিব এখানে টোটাল আমাদের যে সংখ্যাগুলো আছে 10টা, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা লিখব এখানে n সমান কত পেয়েছি, 10, 9 পেয়েছি। এখানে n সমান 9। 9টা জোড় নাকি বিজোড়? আমরা জানি বিজোড়, সেই জন্য লিখব যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। ওকে, তো যেহেতু সংখ্যাটা বিজোড় সেই জন্য আমরা এখন বিজোড়ের মধ্যক নির্ণয়ের সূত্রটা ফেলবো। সেই জন্য আমরা লিখবো অতএব মধ্যক সমান, দেখো বিজোড়ের মধ্যকের সূত্র কিন্তু একদম ছোট, সেটা হচ্ছে n প্লাস 1 ভাগ হচ্ছে 2 তম পদ। এইটা হচ্ছে কি আমাদের সূত্র। এখন আসো আমরা সমানের নিচে সমান দিব। সূত্রটা তোমরা কিভাবে পড়বা, n প্লাস 1/2, অথবা এভাবে বলতে পারো n প্লাস 1 ভাগ 2। আচ্ছা, এখন দেখো আমরা ভাগের জায়গায় ভাগটা দিলাম। প্রথমে কিন্তু n আছে, n সমান কত, 9। সেই জন্য আমরা এই n এর পরিবর্তে 9 লিখবো। এখানে যদি 13 থাকতো n এর পরিবর্তে 13 লিখতে হবে। এখানে সংখ্যা গণনা করো, যদি 15টা হতো তাহলে এখানে 15 লিখতে হবে। বুঝতে পারছো? যেহেতু এখানে n সমান 9, আমরা 9 লিখবো। যোগ কত আছে, 1 ভাগ হচ্ছে 2 তম পদ। এখন 9 আর 1 যোগ করলে হবে 10, নিচে হচ্ছে 2 তম পদ। তারপর সমান 10কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 5 তম পদ। তাহলে আমরা পেলাম 5 তম পদ। 5 তম পদ মানে কি, এই জায়গার মধ্যে 5 নাম্বার সংখ্যাটা, 5 নাম্বার সংখ্যা কোনটা, 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যা, 5 নাম্বার সংখ্যা। তার মানে 10 হচ্ছে 5 নাম্বার সংখ্যা, মানে 5 তম পদ। তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক। আমরা লিখে দিব সুতরাং 5 তম পদ, 5 তম পদ যার অবস্থান, বা আমরা এবার বলতে পারি 5 তম পদ হলো, 5 তম পদ হলো কত, 10। লিখে দিব 10। এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় মধ্যক 10, এটি হচ্ছে কি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিভাবে সংখ্যা যদি আমাদের গণনা করে বিজোড় হয় তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় আশা করি এখন থেকে তোমরা পারবা। তো আমরা এখন যেভাবে নিয়মটা আমরা অঙ্ক সমাধানটা করছি বিজোড়ের ক্ষেত্রে, প্রত্যেকবারে কিন্তু তুমি এইভাবে সমাধান করবা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। বুঝতে পারছো? আর যদি মনে করো তুমি এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন করবা, তখন কি করবা, এগুলা কিচ্ছু লেখার দরকার নাই, শুধু সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবা। সাজানোর পর এখানে কয়টা আছে, 9টা। তাহলে এদিকে হচ্ছে 4টা, এদিকে হচ্ছে 4টা, আলাদা করলে মধ্যখানে কত পড়বে, 10 পড়বে। তো অপশনের মধ্যে 4টা দেওয়া থাকবে, 10 11 14 15। তখন তোমরা কোনটা দিবা, 10-এর মধ্যে ঠিক চিহ্ন দিবা। এভাবে হচ্ছে এমসিকিউ সমাধান করবা। তো আমরা বিজোড়ের ক্ষেত্রে মধ্যক শিখলাম। এখন আসো আরেকটা প্রশ্ন লিখবো জোড়ের ক্ষেত্রে। এখন আসো আমরা আরেকটা প্রশ্ন লিখছি, 6 4 7 8 5 12 10 11 14 15 সংখ্যাগুলোর মধ্যক কত। আগে কিন্তু বিজোড় ছিল, কিন্তু এখানে কয়টা আছে, টোটাল 10টা আছে। 10 মানে কি, জোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো যে দেখবো এখানে ছোট থেকে বড় সাজানো আছে কিনা, মানে উপাত্তগুলো বিন্যস্ত কিনা। আমরা দেখতেছি যেখানে উপাত্তগুলো ছোট থেকে বড় সাজানো এলোমেলো ভাবে আছে, তার মানে এটা অবিন্যস্ত, এটাকে আমাদের বিন্যস্ত বানাতে হবে। সেই জন্য আমরা লিখবো উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তো এই জায়গার মধ্যে সবচেয়ে ছোট কত আছে, 4 আছে। তাহলে আমরা লিখবো 4। তারপর কত আছে, 5। তারপর কত আছে, 6। লিখবো 5 6 7 8 7 8
তারপর কত আছে? তারপর আছে হচ্ছে 10, 11, 10, 11, 12, লিখলাম 12, 14 আর 15। তাহলে লিখবো 14 এবং 15। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো শেষ। এখন আমরা লিখবো সেম আগের মতন, লিখবো এখানে এখানে টোটাল আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করব। তো লিখবো এখানে n সমান কয়টা আছে? 10টা। তাহলে লিখবো 10, 10টা জোড় সংখ্যা, সেই জন্য লিখবো যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। যেহেতু জোড় সেই জন্য মধ্যকের সূত্র কিন্তু আগেরটা হবে না, এখন আরেক রকম হবে। সেই জন্য আমরা লিখবো অতএব, অতএব মধ্যক সমান, মধ্যক সমান, সূত্রটা কিন্তু একটু বড়, আমি লিখতেছি তোমরা দেখো। সূত্রটা হচ্ছে এভাবে, n/2 তম পদ, n/2 তম পদ প্লাস আবার n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এটি হচ্ছে কি আমাদের জোড়ের জন্য মধ্যকের সূত্র। আমি আবার বলি সূত্রটা কিভাবে আমরা পড়বো, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এটা হচ্ছে মধ্যকের সূত্র। আসো এখন আমরা মান বসাবো। অনেকে একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে আগে সমান দিবা। কি করবা? আগে সমান দিবা, সমানের বরাবর ভাগ চিহ্নটা দিবা। এই যে আমি সমানের বরাবর ভাগ চিহ্নটা দিলাম। আবার ভাগ আছে, দিব আমি আবার ভাগ। n n আছে, n এর পরিবর্তে আমরা n এর মান 10 বসাবো। আর নিচে কত আছে? 2 তম পদ প্লাস, তম পদ প্লাস। আবার ব্র্যাকেট আছে, n এর জায়গায় কত বসাবো? 10, নিচে হচ্ছে 2 যোগ হচ্ছে 1 তম পদ, আর নিচে ভাগ হচ্ছে কত? 2। ওকে, তারপর লক্ষ্য রাখি, দেখো এখন আমরা আগে ভাগটা দিব। 10কে 2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমরা যদি 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাবো? 5 পাবো। তাহলে লিখবো 5তম পদ, 5তম পদ যোগের জায়গায় যোগ। 10-এর মধ্যে 2 কয়বার যায়? 5 বার। 5-এর সাথে 1 কি করতে হবে? যোগ করতে হবে। 5 আর 1 যোগ করলে কত হবে? 6তম পদ ভাগ হচ্ছে 2। এখন আবার আমরা দাগটা দিয়ে দিব। এখন উপরে যে লেখা আছে 5তম পদ প্লাস 6তম পদ, কতটার মানে কি? 5তম পদ হচ্ছে 5 নাম্বার সংখ্যাটা, 1 2 3 4 5, 5 নাম্বার সংখ্যাটা কত? 8। তাহলে আমরা এখানে 8 লিখবো। মধ্যখানে কি আছে? প্লাস দিলাম, প্লাস 6তম কতটার মানে কি? 6 নাম্বার সংখ্যাটা, 1 2 3 4 5 6, 6 নাম্বারটা কত? 10। তাহলে লিখবো 10, আর নিচে কত আছে? 2। এখন 10-এ আর 8-এ যোগ করলে আসবে হচ্ছে 18 ভাগ হচ্ছে 2। 18কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 9। এটি হচ্ছে কি আমাদের মধ্যক। তো আমরা লিখতে পারি, তোমরা নিচে লিখবা, আমি এই জায়গার মধ্যে লিখি, অতএব নির্ণেয় মধ্যক, নির্ণেয় মধ্যক, নির্ণেয় মধ্যক কত? 9। এটা হচ্ছে কি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, পরীক্ষার মধ্যে এভাবে দেওয়া থাকলে তোমরা কিভাবে সাজিয়ে করবা, আশা করি এখন থেকে তোমরা পারবা। তো মনে করো এইরকম একটা প্রশ্ন দিয়ে তোমাদের এমসিকিউ দিল, মানে বহু নির্বাচনী প্রশ্ন দিল, তখন তোমরা কি করবা? জাস্ট শুধু এভাবে ছোট থেকে বড় সাজাবা। সাজানোর পরে এখানে তোমরা গণনা করবা কয়টা আছে, কয়টা আছে? 10টা আছে। যদি 10টা থাকে, 10টা তো জোড়, 10টা কি? জোড়। তো 10টা যদি জোড় হয়, জোড়ের ক্ষেত্রে 2টা বাদ দিয়ে দিবা, 2টা বাদ দিয়ে দিবা। সব সময় যদি 20টা সংখ্যা থাকতো 2টা বাদ দিয়ে দিবা, তাহলে কত হবে? 18। 18কে অর্ধেক করবা। বুঝছো কেন? আমি একটু বলি। এখানে 10টা আছে, হ্যাঁ 10টা আছে, এখন মধ্যখানে কোনটা পড়বে? মধ্যখানে 2টা সংখ্যা পড়বে। জোড়ের ক্ষেত্রে মধ্যখানে 2টা সংখ্যা পড়বে। এই জন্য যখনই উপাত্তগুলা গণনা করে আমরা জোড় সংখ্যা পাবো, 2টা বাদ দিয়ে দিব। তাহলে এখানে কয়টা আছে? 10টা। 10টার থেকে যদি আমি 2টা বাদ দিয়ে দেই তাহলে কয়টা হবে? 8টা। 8-এর অর্ধেক কত? 4। তাহলে এদিকে 4টা,
1 2 3 এদিকে 4টা আলাদা করে দিবা, তাহলে মধ্যখানে কোনটা পড়ে? 8 আর 10 পড়বে। এখন ক্যালকুলেটরের সাহায্যে 8 আর 10 যোগ করে সংখ্যা কয়টা? 2টা, 2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে 8 আর 10 যোগ করলে 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 9। এই যে সেম অ্যান্সার আসবে যদি তুমি এমসিকিউ করো, তাহলে এইভাবে করবা। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা মদ্যক শিখলাম। আশা করি আর কোনোদিন তোমাদের এই মদ্যক নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। আমরা নেক্সট পর্বে আমরা শিখবো হচ্ছে পর্ব নাম্বার 3। আজকে পর্ব নাম্বার 4 এ আমরা শিখবো হচ্ছে কিভাবে পোস্ট রোগ নির্ণয় করতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।